প্রথম 1985 সাল, যেটা বক্তব্য বিশেষ করে কম বয়সী বা আমাদের সবার জন্য প্রদীপদার পার্সিভিয়ারেন্স, মানে টেনাসিটি, লেগে থাকে। আমরা বহুজন বহু জিনিস বহু ক্ষেত্রে দেখি কি শুরু হয়, কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাওয়া প্রচুর ঝঞ্ঝা, প্রচুর বাধা, প্রতিবাদ, বিরোধিতা, পারিবারিক সমস্যাকে সামলে, ব্যক্তিগতকে সামলে 50 বছর 5টা দশক ধরে একটা জিনিসের প্রতি কতটা ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা থাকলে এবং সংসার বা পরিবারের লোকেরা কতটা বঞ্চনা সহ্য করলে, হয়তো প্রদীপদার স্ত্রী আমাদের বৌদিকে ডাকলে দেখা যাবে যে কতদিন বোধহয় সন্ধ্যের খাবার বন্ধ হয়ে গেছে, রাত্রিবেলা খেতে পারেন, প্রদীপদা বোধহয় লাস্টের মিস করে একটাই ফিরেছে। এই যে ত্যাগ, একটা জিনিসের প্রতি ভালোবাসা, যারা পড়াশোনা করে, যারা নাচ করে, এই ডেডিকেশনটা হচ্ছে শেখানো। এবার অভিনয় যেমন আশিস দা গ্রেট গ্রেট আর্টিস্ট। আপনি এক্ষুনি বলুন আপনার একটা মূর্তি মাটি দিয়ে তৈরি করুন, আপনি এক্ষুনি বলুন একটা গ্রামের বা একটা ইউটোপিয়ান কিছু, একটা কাল্পনিক একটা জগৎ তৈরি করে দিতে আমার মনে হয় 2 ঘন্টার বেশি সময় নেবে না, মারাত্মক। কিন্তু ওই যে আর্টিস্ট একটু মানে নিজের একটা গন্ডি থাকে, ওই নিজের গন্ডি মানে কি, ওই জগতে যার সঙ্গে ভাল লাগছে না, আমায় 2 লক্ষ টাকা দিলে আমি তোমার কাজ করবো, আমার এই ব্যাপার না। আমাদের মারাত্মক, আমরা ছোটবেলা থেকে দেখছি অসম্ভব ট্যালেন্টেড লোক। প্রদীপদাদের ট্যালেন্ট না থাকলে, এই আপনারা অনেকেই জানেন না এই জায়গাটা কি ছিল, বর্ষাকালে এই সময় কেউ আসতে পারতো না, এতখানি জল। সেই জায়গা থেকে কলকাতায় গিয়ে ওই পর্যায়ে পৌঁছলো গৌতম ঘোষ, ডিরেক্টর। উনি কাজের সূত্রে আমার অফিসে বেশ কিছুদিন আসতেন এবং আমার সঙ্গে 2 বার ওনার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল আমার। তা আমি দীর্ঘক্ষণ ধরে ওনার সঙ্গে কথা বলে প্রদীপদার কথা বলি, ওরে বাবরে 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 বলে, সে তো 7 কামন। ওনার স্ত্রীর সঙ্গে আবার প্রদীপদার একটা বিরাট সম্পর্ক, সেই নিয়ে অনেক কথা। সেইখানে সেই মানুষটা হয়তো কি হয়, আমাদের গ্রামে সেই কালচারাল ব্যাপারটা তো আস্তে আস্তে কি বলবো ডেটোরিয়েট করেছে। মানে একটা লোক গৌতম ঘোষের ছবিতে কাজ করেছে, নানা পাটেকারের সঙ্গে কাজ করেছে, প্রাপ্ত বসুর থিয়েটারে কাজ করেছে, প্রসেনজিতের সঙ্গে কাজ করেছে, এখনো কাজ করেছে। এই যে হওয়াটা, তার থেকে তো আমাদের অনেক কিছু নেওয়ার আছে। এই ধরে রাখাটাই এটা শেখার। আমরা যখন পড়াশোনা করতে করতে আর ভালো লাগেনি, শুধু আর করবো না, বলো না, মা বলতো পড় পড় পড়, করিনি। এই যে কত কষ্ট করে এত বড় সংসারে বড় ছেলে, হ্যানা ত্যানা দায়িত্ব নিয়ে, এইটা হচ্ছে লেগে থাকাটা হচ্ছে বড় কথা। আর নাটকের কি প্রতিভা সে তো আপনারা সকলেই জানেন বা আমরা সকলেই জানি। প্রদীপদা আমার মনে হয়, এক মিনিট একটা বলছি, আমার বলতে বলতে একটা মনে পড়লো রবীন্দ্রনাথের একটা কবিতা। কবিতাটা অন্তর মম বিকশিত করো, অন্তরতর দেহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর। অন্তর যদি বড় না হয়, সাহস যদি না থাকে, মঙ্গলজনক কিছু করার প্রচেষ্টা যদি না থাকে, একটা জিনিসকে নিয়ে আঁকড়ে এতদিন চলা যায় না। এই জিনিসটা প্রদীপদার মনে হয় বাবা মার আশীর্বাদ, ঈশ্বরের করুণা, আর ওই রামকৃষ্ণদেবের কথা যে থিয়েটারের লোক শিখতে হয়। আপনি তো বলেছিলেন থিয়েটারের লোক শিখতে হয়। আশা করি বাকি জীবনটাও প্রদীপদা এইভাবে থিয়েটার নিয়ে সকল মানুষকে এবং কচিকাঁচাদের মধ্যে এই ইন্সপিরেশনটা ঢুকিয়ে দেবে যে থিয়েটার, নাচ, গান, আলটিমেটলি সেটাকে যদি একটা ব্র্যাকেটে রাখি, সংস্কৃতি, কালচার, যেটা সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের একটা অন্যতম জায়গা আছে, সেই জায়গাটাকে প্রদীপদা আমাদের এলাকার ছেলে মেয়ে এবং বাইরেকার ছেলে মেয়েদের নিয়েও আরো এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘ, সুস্থ, নীরব এবং আরো ক্রিয়েটিভ জীবন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকবে। আজকের একটা স্মরণীয় দিন এবং স্মরণীয় অধ্যায়
স্মরণীয় একটা মুহূর্ত। কারণ 1976 সাল এই জুন মাস আমি আমার পথ চলা, মানে নাটকের অভিনয়ের পথ চলা শুরু করেছিলাম। যার হাত ধরে, যে মানুষগুলোর হাত ধরে আমার পথ চলা, আজকে সত্যি আবেগ ভরা মুহূর্ত বলা যায়। 50টা বছর অতিক্রম করেছি। আমার সামনে যদি এই জয়দেব ভট্টাচার্য, আশিস ভৌমিক এরা যদি না থাকতো, তাহলে আজ আমি বলা যায় যে এই সারা ভারতবর্ষের এইখানে আমি অভিনয়ের জগতে প্রবেশ করতে পারতাম না। তো আজকে খুব গর্বের দিন। জয়দেব ভট্টাচার্য প্রথম যখন নাটক লিখি, তখন আমার প্রতিশোধ, সেই নাটকটা যে নাটক কিনা তখনও বুঝতে পারতাম না, জানিও না। জন পান এগিয়ে এসেছিল এবং আশিস বমি তখন মাত্র 10 বছর বয়স। ওকে বলেছিলাম তুই মেইন ক্যারেক্টারটা কর। তো ও সে ছোট্ট ছেলে, ও আমার কথা শুনে বলে হ্যাঁ আমি করবো। তখন পাড়ায় একটা হুল্লোড়, পাড়ায় একটা হৈহুল্লোড় হয়ে উঠলো এবং সেখানে সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবে আমরা জানতাম না। আমরা একটা আবেগ নিয়ে নাটকের রিহার্সাল শুরু করেছিলাম এবং সেটা পাড়ায় হরিজাটি শিশু সঙ্গের মাঠে এই নাটকটা যখন মঞ্চস্থ হয়, পাড়ার হৈহুল্লোড় উঠে গেল এবং ওখানে সমস্ত সিনিয়র মানুষগুলো আমাকে সহযোগিতা করলো, বলে এইটুকু ছেলে এত ভালো নাটক লেখে, আমরা তোমার পাশে আছি। আজকে আমরা দেখতে পাচ্ছি তুইনা চৌধুরীকে তার বাবা, তার দাদু এবং আজকে বড় বড় মানুষেরা, গুণী মানুষেরা তখন আমাদের সহযোগিতা করে। তখন আমরা সব বাচ্চা ছেলে, তখন হ্যাঁ প্রত্যেক বছর নাটক করো, আমরা মঞ্চ নেবো, আমরা বললো যে খাবারের দায়িত্ব নেবো, একজন বললো প্যান্ডেলের দায়িত্ব নেবো। সেই থেকে আমার পথ চলা শুরু। তাই আজ খুব গর্বিত, আনন্দিত, আমরা জয়দেব ভট্টাচার্যকে কাছে পেয়েছি এবং আশিস ভৌমিককে কাছে পেয়েছি। আমি তাই প্রথমে বলবো যে জয়দেব ভট্টাচার্যের সেই প্রথম নাটকের মুহূর্ত এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি একটুখানি বলেন তাহলে ভালো লাগবে। তখন তো আমি ছোটো, আমি জানতাম না আমি বড়বেলা কাজ করছি। উনি বললো যে একটা চরিত্র কর, তখন তো আমরা একসঙ্গে তো আমি চরিত্র করতে গেলাম। তখন আমাকে বলতে তাহলে তুই একটা চরিত্র নেবেন না ডাকা, ডাকা দেন। তাহলে তখন স্বাস্থ্য ভালোই ছিল, দেখতেও ভালো ছিল। তাই এই চরিত্রটা, এই ডাকাতের চরিত্র নিলাম, তখন বললো সব ভালো হয়েছে। এটাই আমার সত্যি সেদিন ডাকাতের চরিত্রটা অপূর্ব করেছিল এবং বলা যায় যে গ্রামের ছেলে কিরকম করবে, কিন্তু ওই রকম যে মঞ্চে দাঁড়িয়ে আমিও চিন্তা করিনি যে আমার পারবো কিনা, ভয় ভয় করে। তো দোকানে ওই ছেলেটা হলো, তখন ভয় ভেঙে গেছে। তখন আমি তখন আমার সবাই বললো ঠিক আছে। খুব ভালো লাগছে কথাটা শুনতে। সেই অনুপ্রেরণা, তার জন্যই আজকে আমরা এগিয়েছিলাম যে নাটকটা লিখলো। আর আমরা যাকে পেয়েছি আশিস ভৌমিক, মাত্র 10 বছরের ছোট্ট ছেলে, কি অসাধারণ অভিনয় অভিব্যক্তি। আমরা জানতাম না যে এই ছেলেটিকে আমার মনে হয়েছিল যেন করতে পারবে। খুব বাড়ির ওপর সাপোর্ট পেয়েছিলাম। ওর একটা ইচ্ছে ছিল কি না ছিল, কিন্তু জোর করি এক দুরন্ত কোনা ছেলে এবং তার পরবর্তীকালে খুব দুরন্ত ছেলে, কিন্তু খুব অবিডিয়েন্ট। স্টেজে দাঁড়ালে ওর ধারে কাছে কেউ থাকতো না। তো আমি আশিস ভৌমিককে কাছে পেয়েছি, তার কাছে আমি শিখছি। আমার নাটকের জীবনে শুরু কবিতার হাত ধরে। নাটক আমার যদি গুরু কাউকে বলতে হয়, প্রথম গুরু কবিতা, দ্বিতীয় গুরু অনেকে, তার মধ্যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, লাভপ্রিয় গিরিশ কার্নাড। আমি যখন ভলান্টিয়ারে থাকতাম, তার বহু ইংরেজি বই, ইংরেজি নাটকে আমি অভিনয় করেছি এবং ওর সাথে তো আমি রচনা করতাম। প্রদীপদার লেখা কোথায় আমি গোটা 5 নাটক করেছি। তার মধ্যে পুরস্কার আছে আমার বোধহয় গোটা 25। তার মধ্যে শিশু উৎসবের বেস্ট অ্যাক্টর হিসেবে আমি পুরস্কৃত হই প্রদীপদার নাটক। এবং সেখানে প্রথমে আমার জ্ঞানী জেঠুর সাথে প্রথম আলাপ শিশির মঠ। সেই সময় প্রদীপদার স্ট্রাগল ছিল প্রচুর। সেই সময় একটা নাটক করা মানে প্রচুর খরচ। এই প্রতিশোধ নাটকটা টোটাল খরচ ছিল 100 টাকা।
সেই 100 টাকা জোগাড় করা খুব কঠিন ছিল। প্রদীপদার ভিক্ষে মা দীপালি পিসিমা সেই সময় তার বাড়ির একটা অংশ আমাদের ছেড়ে দিত নাটকের রিহার্সাল করেছে। সেই কষ্টটা করার পর যখন আমরা প্রথম নাটকটা করি প্রতিশোধ, তারপর প্রদীপদার যাত্রা শুরু, নাটক লেখা এবং নাটক বোধহয় মঞ্চস্থ করারও যাত্রা শুরু। তারপর প্রদীপদা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তা প্রদীপদার দৌলতে আমার জীবনে 7 বছর খবর পড়া রিসার্চে। আপনারা যদি প্রথম সিরিয়ালগুলো দেখে থাকেন, জাতক কন্যা, মুক্তবন্ধু, সব কাটারই নায়ক আমি। তারপর 22 বছর আমি নাটকের সাথে যুক্ত হই, ডাইরেকশন করি, আবৃত্তি শেখাই এবং বম্বের কিছু সেট তৈরি করি সিনেমা। তার মধ্যে অন্যতম হচ্ছে পুরনো রামায়ণ যারা দেখেছেন, সেই রামায়ণের টোটাল সেটটাই আমার। আর প্রদীপদা আমার শুধু গুরু নয়, শুধু দাদা নয়, কিছু ক্ষেত্রে বন্ধু। কারণ গুরু আর দাদাকে বোধহয় সমালোচনা করা যায়। আমি প্রদীপদার যে তীব্র সমালোচনা করি, হয়তো বড়িঘাটি কেন, সারা কলকাতাতেও প্রদীপদার সেই সমালোচনা কেউ করে। কারণ প্রদীপদার অনেক ক্ষেত্রেই আমার দ্বিমত আছে প্রদীপদার সাথে, কিন্তু প্রদীপদার নাট্যসত্তাকে আমি প্রথমে ভালোবেসেছিলাম, আজও ভালোবাসি, যতদিন বাঁচব ততদিন ভালোবাসি। আমরা এবার আমরা তোমাকে বলবো যে আমরা একটা ছোট নাচের অনুষ্ঠান করিনি, ভালো লাগবে, কারণ কারণ চা হোক আর বাচ্চাদের আমাদের দলের একটু নাচ হোক, তারপর আবার পরে বক্তা যখন করলাম প্রচন্ড ভয় পাচ্ছি যে কি জানি আমি ধরতে পারবো তো ঠিক করে। তারপরে বাবাই আমাকে তৈরি করলো, করে যখন করলাম তো সবাই প্রশংসা করেছিল। তখন থেকেই বাবা আমার হাত ধরে এগিয়ে নিয়ে গেছে। নাচ, নাটক, মানে মঞ্চ কি, অভিনয় কি, বাবা হাত ধরে আমাকে শিখিয়েছে। তারপর তো পরপর স্বার্থপর দৈত্য, চণ্ডালিকা, উজ্জ্বলা, প্রচুর, মানে পরপর তখন প্রত্যেকটা প্রযোজনাই বাবা আমাকে হাত ধরে তৈরি করিয়েছে। আর আমি প্রচণ্ড ভয় পেতাম। হ্যাঁ, তবে হ্যাঁ, একদম ছোট্টবেলা থেকে যেহেতু বাবা নাট্যচর্চার সাথে যুক্ত, মানে বাবা প্র্যাকটিস করছে, সবাইকে শেখাচ্ছে, বাড়িতে রিহার্সাল চলছে, দেখতাম মানে কি, আমি ভয়ে ভয়ে দেখতাম, মানে ওই দরজার ফাঁক দিয়ে দেখতাম যে কী করছে এরা, কী হচ্ছে এটা, দেখতাম, দেখে দেখে আবার পালিয়ে যেতাম, মানে এরকম হতো, কিন্তু ভয় পেতাম, মানে ভয়
তখন থেকে শুরু হলো। একদম আমি তো বিয়ের আগে পর্যন্ত একদম ফাটিয়ে অভিনয় করে গেছি বাবার জন্যেই। প্রত্যেক কলকাতা বাবা হাত ধরে নিয়ে যাওয়া। আমার তখন কলেজে পড়ছি, বাবা বললো না চলো বাইরে রাতেও তুমি করবে, চলো ওখানে তোমার হবে, তুমি পারবে করতে। সে বাবা সেটা দেখেছিল আমার মধ্যে যে না ও পারবে। তো তখন ওখানে রাত্রজনে গেলাম। তারপরে ওখানেও পরপর প্রত্যেকটা নাটকেই ছিলাম আমি। ওখানেও শেষে গ্যাংয়ে আমি ওখানে মেন ক্যারেক্টার করলাম। তো ওটা করার পরে তারপরে তো তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরেও বাবা আমাকে কিন্তু মানে সেই শক্তিটা, সেই যে না তোমাকে করতে হবে, সেই শক্তিটা জুগিয়ে গেছে, না বসে থাকলে হবে না, তোমাকে কাজ করে যেতে হবে। তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটাকে, এটাকে মারলে চলবে না, তোমাকে করে যেতে হবে। এভাবে প্রতিনিয়ত বাবা আমাকে জাগ্রত করে যায়, হ্যাঁ জাগিয়ে তোলে আমাকে। তো লাস্ট বাবা আমি যে নাচের কোরিওগ্রাফিটা করলাম, সেটাও কিন্তু বাবার সম্পূর্ণ অনুপ্রেরণা। বাবা আমাকে বললো যে না তোমাকে এইভাবে করতে হবে। তারপরে আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়, যার জন্য আমিও জেগে উঠি এবং ভাবি নতুন নতুন কীভাবে কী করা যায়। তো এটা সম্পূর্ণ বাবার হাত আছে। আর বাবা মা না থাকলে তো এগিয়ে যাওয়া যায় না, তাদের আশীর্বাদ না থাকলে। তো যতটুকু মানে 1% যদি কিছু করে থাকি বাবা। আর এটাই বলবো, বাবা এগিয়ে যাক 50 বছর, কেন বছরের পর বছর এইভাবে অভিনয়ের মধ্যে দিয়ে মঞ্চে মাতিয়ে দিই, সবসময় চাই। আর প্রত্যেকের মন ছুঁয়ে যাক তার অভিনয় জীবন দিয়ে, তার নতুন নতুন অভিনয়ের মধ্যে দিয়ে। এটাই বলবো, এটার মধ্যে দিয়ে খুব আনন্দে থাকো। বললাম যে এদেরকে হাতে করে তৈরি করা হলো, কথা বলতে পারতো না। কলার তুলে রাখবেন নাকি? আজকে তো কলার তোলারই কিসের তোমার মনে প্রাণে তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে মায়া মমতা দিয়ে করিনি পালন, আদরে সোহাগিনী কত যে যতন মা, তাই তো তোমার মনে প্রাণে কত ভালোবাসা। তোমারই করুণাতে আশা। গঙ্গা যমুনা তুমি পূর্ণ তীর্থ, তোমারে সেবিলে মাগো হবে জীবন সার্থক। তাই তো তোমার মনে প্রাণে কত ভালোবাসা। আমি করুণাতে আশা। মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা। করুণাতে আশা।
ফেসবুকে দেখলাম চণ্ডীতলা কাউন্টার, দেখার পর একদিন রাস্তা দক্ষিণেশ্বর থেকে আসছিলাম, সেই সময় বাসে আলাপ হয়। উনি আমাকে প্রথম চিনতে পারে ওইভাবে, এতখানি বাসে বসে মেসেজ করেছে, আপনি কি সেই, আপনি কি তাই, বলার পরে যাই হোক দেখলাম যে লেখার ক্ষমতা অনেক দূর, এতখানি ভালো লাগলো। তখন আমি ওই জায়গাগুলো প্রথম ওনার নাটক দেখতে গেলাম, একা যেতে ভয় পাচ্ছিলাম, বরাবর বলে ফেসবুকে নেমে বড্ড নিয়ে গেছিলাম। কোন নাটকটা দেখতে গেছি? হ্যাঁ, কোন নাটকটা? ওই গোলমাল। ও আচ্ছা। প্রথম দেখতে গেলাম। তা আমি আমার বরকে যতবার বলছি চলো ওনার সঙ্গে দেখা করবো, উনি ততবার মিন্টুদার দিকে চলে যান। উনি এবং কি ওইখানে অন স্টেজ দাঁড়িয়ে ওনার সঙ্গে আমার ঝগড়া হলো। উনি বলছেন না, ইনি চণ্ডীতলা কাউন্টারে কর্ণধার নয়, কর্ণধার হচ্ছে মিন্টুদা। ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে ইনি আমার বন্ধু নয়। তাই জানতাম। ঠিক আছে, যাই হোক তারপরে তাই ওদের সঙ্গে জানতাম। ওখানে ওর পরিচয় করালাম। তারপরে জানলাম মিন্টুদাকে, তখন শান্ত হলো, দুজনে আলাপ হলো। আলাপ হওয়ার পরে মেয়ে এখানে এলো, মেয়ে নাচ টাচ করলো, করে আজকে মেয়ে পুরো একেবারে সরাসরি ঢুকে গেছে। এখন আর বের করার কোনো জায়গা নেই, আর বের করবেই না, বলছি এখন সরাসরি ঢুকে গেছে, এখন আর বের করার জায়গা নেই। কাজেই প্রদীপদা তারপরে কি করলো, আস্তে আস্তে মেয়ের থেকে মাকেও টেনে নিল নাটকে। এটা তো প্রদীপদার একদম গুণ বলো, যাই বলো। গুণ হোক দোষ হোক কেড়ে নিল। আমি কিছুই জানি না, বাংলার ভাষায় কথা বলতে ভালোবাসি। আর কৃষ্ণেন্দুদা এই জন্যই বলছে, আপনি বলবেন কৃষ্ণেন্দুদার নাকি সবসময় বকা খাই নাটক করতে এলে, কারণ কৃষ্ণেন্দুদা বলে আমার কথাই নাকি সেই জড়ানোর একটা ব্যাপার আছে। কৃষ্ণেন্দুদা সবসময় বলে আপনি স্বাভাবিক কথা বলুন, স্বাভাবিক কথা বলুন। আর কবিতা বলবো না, চেষ্টা না করলে ইচ্ছা ছিল মনে নাটক করার, একদম সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। এই জন্যই বলবো, বন্ধু বলো, অভিভাবক বলো বা স্যারি বলো, ঠিক আছে, কবিতাকে সবভাবেই মেনে নিতে রাজি আছি। একদম है तेरा सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब गंगा। चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब गंगा। एक तू ही धनवान है गोरी, बाकी सब गंगा। जिस रास्ते पे तू गुजरे वो फूलों से भर जाए, जिस रास्ते से तू गुजरे वो फूलों से भर जाए, तेरे पैर की कोमल आहट सोते भाग जगाए, जो पत्थर छूले गोरी तू वो हीरा बन जाए, तो जिसको मिल जाए वो, तो जिसको मिल जाए वो हो जाए माला माल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। जो बेरंग हो उस पर क्या क्या रंग जमाते लोग, जो बेरंग हो उस पर क्या क्या रंग जमाते लोग, तू नादान न जाने कैसे रूप चुराते लोग, नजरें भर कर देखे तुझको आते जाते लोग, छल छबीली रानी तोरा, छल छबीली रानी तोरा, घूंघट और संभाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। বসে থেকে বলো আমাদের ছোটবেলা থেকেও খুব ইচ্ছে ছিল সিনেমা লাইনে, সিরিয়াল লাইনে অভিনয় করা। সিরিয়াল দেখতাম, ইচ্ছে হতো যে আমরা অভিনয় করি। সেই
ইচ্ছে হতে 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 লাস্টে দেখা গেল যে আর ওই ইচ্ছে চলে গেল, অন্য ইচ্ছে শুরু হলো। মানে ওই লাইনে সেট সেট করা, লাইট করা, এইসব ইচ্ছে লাগে। মানে ওইটার হলো না, অভিনয়টা হলো না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছি, অভিনয় করতে পারছি না। একটা জায়গায় দুবার বলে দিচ্ছি, তিনবার বলছি, কাজ করে যাচ্ছি, তাতে সেটা তারপরে একটা শুরু হয়ে গেল যে হাইলাইট করা। সেটা হচ্ছে বড় সুবিধা, যেখান থেকে আমি লাস্ট জীবন পর্যন্ত কাজটা করতে পারি। মানে এখান থেকে যেটা শিখেছি সেই কাজটা বা সেই শিল্পটা করেছিল মা, মানে পরিবার। মানে আমি একটু ভাবি এবার তারপর ওখান থেকে এসে নাটকের দলে ঢুকলাম। তো ফার্স্ট নাটক কখন ঢুকলাম না, তোমার সাউন্ড দিয়ে, সাউন্ডটা কে বাজায়, কী করে বাজানো হবে। আগে বড় বড় সব আর্টিস্টরা ছিল, সাউন্ডের তখন আমাকে জোরে বললো যে মেয়েটা তুমি চলো। সেই যে ঢুকলাম, এই এখন চলছে। আর কখন চলবে জানি না, যতদিন পারবে দপ্তরিয়ে চলছে। যতদিন পারবে চালিয়ে যাবে। এই হচ্ছে আসলে বলি, হ্যাঁ, এবার একটু বলতে হবে। ঘটনা হচ্ছে যে যখন প্রথম এসেছিল ছোটো ভাগরা, ওর মনের মধ্যে যে একটা প্রতিভা ছিল, আমি মনে আবিষ্কার করেছি। তো আমার ছেলে বলছিল, বাবা সাউন্ড, যখন আমি এখানে বিবেকানন্দ নাটকে তখন ক্লাব ফার্মে বিদেশ্বর বিবেকানন্দ হচ্ছে, দিনের পর দিন 7 দিনে 7টা শো হচ্ছে, তখন সাউন্ডের আমরা লোক খুঁজে পাচ্ছিলাম। তখন ও নিজে সাউন্ডের দায়িত্ব নিয়ে নিয়েছিল। এবং আমি সত্যি বলতে কি যে ওকে বলতে হতো না, ওর মধ্যে যে কোনো নিজস্ব একটা প্রতিভা সত্তা লুকিয়ে রয়েছে। তারপরে ও হায়দ্রাবাদ চলে গেল, সেখান থেকে ফিরেছে এবং সেট, কোনো অসাধারণ সেটের যে নির্মাণ, যে যা বোঝা যায় না। মানে আপনি যদি কোনো কিছু ছেঁড়া যদি থাকেন, আজকের এই যে সেটের নির্মাণ, ওকে বললাম, ও এসে কী করবো, হাত মাথা যে আসছে না, কী করবো। তো চণ্ডীতলা প্রম্পটারের এই যে আমার ভাগনা নয়, চঞ্চল আচার্য, তার যে অবদান, তার নিজস্ব সত্তা, তার যে প্রতিভা, নিজস্ব যেটা লুকিয়ে আছে, সেই দোকানটা আবিষ্কার করেছিলাম আমি বলে। কিন্তু নিজের সত্তাটি নিজেকে না থাকলে, কারণ না থাকলে হতো না। কারণ এই যে বিদ্যে বুদ্ধি, এই যে আমরা আমার মতো করে চলা, সবাই মিলে যদি আমাকে একটু একটু করে সহযোগিতা না করতো, আমি চণ্ডীতলা প্রম্পটার কিন্তু এতটা বড় হতো না। তাই তার অবদান অনস্বীকার্য। আমি আশীর্বাদ করি আমার দলে সারা জীবন থাকুক, আমার আজীবন বেঁচে থাকা পর্যন্ত, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। ওরা আগামী দিনে ওরাই আমাদের এই দলটাকে এগিয়ে নিয়ে চলবে। আমি মনে করি সারা ভারতবর্ষের এই চণ্ডীতলা কাউন্টার যে জায়গায় এখন চণ্ডীতলা কাউন্টারের গুগলের রেট 5 to 5 পার, একদম 5-এ 5, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। আপনারা একটুখানি গুগল সার্চ করে দেখুন, 4.5 ছিল, সেটা 5 চলেছে। তো আজকের এই রেটটা হাইস্ট রেট পেয়ে গেছে, কারণ তার এই কার্যকারিতার জন্য। আপনারা পাশে থাকুন, চণ্ডীতলা কাউন্টারের পাশে থাকুন, তাদের তৈরি দেওয়া দরকার তৈরি দিবে, এটাই আমি পরিকল্পনা করছি। আমার তখন ইচ্ছে হতো যে একটু অভিনয়, দিদিও বলতো যে মা কোনো একটা জায়গায়, তখন হঠাৎ আমার হাজব্যান্ডের মানে মুখ থেকে শুনলাম যে হ্যাঁ, এখানে তো আমার সাথে একজন চেনা পরিচিত আছে, আমি তার কাছে অঙ্ক করতে, প্রদীপটার আর একটা পরিচয় হচ্ছে, প্রদীপটার আমার হাজব্যান্ডের মানে শিক্ষক বলতে পারে, মানে একদম যখন ও বলে বিপন করছে বলে না, তখন প্রদীপটার কাছে যেত, আসতো অঙ্ক করতে। তা ওর কাছ থেকে কিছু আমি শুনেছি, যেটা প্রদীপটা মানে একদিকে মানে অনেক ছোট্ট বয়স থেকে প্রদীপটা নাটক লিখেছে, তার সাথে আর্থিক প্রতিবন্ধকতা তো ছিল। যখন ও এসেছিল, যে বাড়ির হয়তো যে মানে পরিকাঠামো, সেগুলো নিয়েও ও গল্প করেছে, দেখো মানুষটা কোথা থেকে কোথায় চলে গেল। মানে আজকে সব থেকে একটা বড় ব্যাপার, সবাই এটা
যখন ফোন করে আমি নাম করতে পারি না। আমি ছেলেকে বলি, তবে ছেলে এখন মানে পড়াশোনার চাপটাও বেড়ে গেছে, সেইভাবে আর কি ইয়ে করতে পারছে না এখন। তবে অনেকটাই জেনেছে, ক্লাস 9 পর্যন্ত তো নাটক করেইছে। তবে একটা কথা বলবো, আজকের এই বিশেষ দিনটাতে আমার মনে হচ্ছিল যে আরও কয়েকজনকে পাবো, কারণ 50তম অভিনয় জীবন, এটা সত্যি, এটা মানে এটা দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় না। আমি আদিত্য বললো যে তাহলে চলো মা চলো, আমি যে হ্যাঁ কালী স্যার ফোন করেছিল চলো। আমি বলবো তার সুস্থ জীবন কামনা করি। উনি যেভাবে বাচ্চাদেরকে মানে একদম মানে তারা কিছুই জানে না, তাদের অভিনয়ের অপছন্দ তাদের মধ্যে নেই, সেই বাচ্চাগুলোকে টেনে এনে তারপরে যে জায়গাটায় নিয়ে যান, ট্যালেন্ট নিয়ে উনি দেখেন না, উনি একদম পুরো নিক এই সমস্ত বাচ্চাদের নিয়ে উনি কাজ করেন। সেটাই সব থেকে বড় ব্যাপার, সেটাই সব থেকে বড় দেখার বিষয়। মানে সেই জিনিসটাকে সেই মানুষ ছোট ছোট শিশুদের কীভাবে আজকে মানে বড় বড় জায়গায় ব্রিটিশ মঞ্চ থেকে আরম্ভ করে কলকাতার, আমার ছেলেও করেছে, মানে বড় বড় হলেতে ওরা যে অভিনয়গুলো করে, যে মনে হয় না যে ওরা প্রথম হাতে করি প্রদীপটার কাছে। আজকে তারা বড় হয়ে অন্য জায়গায় চলে গেছে, যেহেতু আর কি আমারও একটু ভালো লাগে, এই জন্য আমি প্রদীপটার এই অনুষ্ঠানগুলোতে আসার চেষ্টা করি। আজকে হঠাৎ মনে হলো পেনটার খাতাটা ছিল, আমার একটু দেখে একটু অভ্যেস আছে, তা ওনাকে নিয়ে একটুখানি মনে হলো যে কিছু লিখি, দু একটা কথা লিখি। জানি না আমি কবি নই কিংবা আমি আবৃত্তিও কারোর কাছে শিখিনি, যদি মনে হয় কবিতা তাহলে বলি একবার অবশ্যই ভালো হতো। মানে হঠাৎই মনে হলো যে খাতা পেনটা ছিল, পেনটা ধরলাম, দেখলাম লেখা, জানি না কিরকম হয়েছে জানি না, তবে আমি লিখেছি এই পর্যন্ত করে শোনাচ্ছি। নামটি স্বপ্নের খুবই চেনা, কি প্রদীপদা না? আমার সাথে তার পরিচয় নেহাতি অল্প নয়। ছেলের বয়স তখন 4 বোধ হয়। সেই থেকে ছেলের অভিনয় শেখা আর সেই সুবাদে তার কাছে আসা। খুবই মজার মানুষ, যে যাই বলুন তার কিছুতেই নেই দোষ, বরং সে নরম মনের মানুষ। শুধু একটাই চিন্তা, কি করে শিশুদের মনে গড়ে তুলবে নাটকের চিন্তা। খাতার পাতা ভরিয়ে দেয় কালি দিয়ে, সেগুলি জীবন্ত হয় মানুষের রূপ নিয়ে। এটাই তার ধ্যান জ্ঞান, আর সেখানেই বেঁচে থাকার সম্মান। আপনি এইভাবেই প্রদীপটা সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকুন হাসি মুখে, আর চণ্ডীতলা কাউন্টারের জয়গান হোক। আমি একদমই নাটকের লোক নই, কোনোভাবেই নাটকের লোক নই। যদি বলা যায়, হ্যাঁ আমার বাবা নাটক করতেন, আমাদের পুরো পরিবার নাটকের সাথে যুক্ত ছিলেন, কিন্তু আমি সেভাবে কখনো সুযোগ পাইনি যে নাটকে স্টেজে উঠে। হ্যাঁ আমি টুকটাক যেটুকুন করতাম, স্টেজেতে একটু নাচ করতাম, স্কুলের কিছু কিছু অনুষ্ঠানে আমি একবার দুবার নাটক করেছি, তো ব্যাস এইটুকু। আমি করাতাম প্রদীপদার মেয়েকে এবং ছেলেকে, দিদিমণি বলেই আমাকে সবাই চেনে আর কি। প্রদীপদার মেয়েকে এবং ছেলেকে আমি করাতাম, কিন্তু তখন আমি কিন্তু একদমই জানতাম না যে প্রদীপদা এরকম একটি নাট্যদল, মানে 2000 সাল থেকে যে চণ্ডীতলা প্রম্পটার চলছে, শুরু হয়ে গেছে, এরকম যে কিছু হচ্ছে, আমি আসছি সপ্তাহে 3 দিন, কিচ্ছু জানতাম না। আমিও জানার চেষ্টা করিনি, প্রদীপটাও বোধহয় আমার মধ্যে কিছু খুঁজে পাইনি তখন, সেই জন্য কিছু আমায় কখনো বলেনি। সেই এবার পরবর্তীকালে আমি জানতে পারছি যে প্রদীপদা চণ্ডীতলা প্রম্পটারের এরকম প্রদীপদাই নাকি কর্ণধার, বিভিন্ন জায়গায় পোস্টার, মঞ্চস্থ হবে অনেক নাটক। প্রদীপদা আসতেন আমার বাড়িতে, এসো আমার নামে নাটক দেখো, নাটক দেখতে গেছি, খুব ভালো লেগেছে, ওইটুকুই, ব্যাস শেষ। এইবার যেটা হলো, আমার মেয়ে যারা জানেন তারা জানে, মানে কথা বলানোটা মানে তার একটা যুদ্ধের ব্যাপার। মানে তাকে তোমার নাম কি, ও নামটা বলার আগে অন্তত 5 বার ঢোক গিলবে, ভাববে নিজের নাম। তারপর সেই জায়গায় আমি প্রদীপটাকে বললাম যে তোমাদের এখানে তো ওয়ার্কশপ হচ্ছে, আর সেই সময় করোনা
প্রদীপদাকে বললাম তোমার এখানে ওয়ার্কশপ হচ্ছে, তাহলে আমার মেয়েটাকে এখানে তোমাদের ওয়ার্কশপে আমি রেজিস্টার করাতে চাই। ঠিক আছে। তো সেই ওখানে 3 দিন একটা ওয়ার্কশপে আমার মেয়ে আসে। 3 দিন 3 জন বড় বড় দিকপাল অভিনেতা তারা আসেন এবং এসে আলাদা আলাদা দিনে 3 জন আলাদা আলাদা মানুষ তারা আসেন এবং তাদের সংস্পর্শ আমার মেয়ে পায়। প্রথম আমার মেয়ে অনুভব করে যে হ্যাঁ, ও এতজনের সামনে এতটা ফ্রিলি কথা বলতে পারে। মানে ও আমাকে বাড়িতে গিয়ে যেটা বলে যে আমি তো কোনোদিন ভাবিনি যে আমি পারবো, মানে একটা নতুন নাটক ওখানে তৈরি হচ্ছে, লেখা হচ্ছে এবং সেই মুহূর্তেই সেটা করে দেখাতে হবে। মানে সেই যে কনফিডেন্সটা দেওয়া, এটা প্রদীপটা, মানে এটা আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। আমার মেয়েকে এই কনফিডেন্স দেওয়ার পেছনে প্রদীপটার এক বিশাল হাত আছে। আজকে আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে, অনেকটাই ও এখনো একটু চুপচাপই, কিন্তু নিজের কথাটা মতো গুছিয়ে মানুষকে বলতে পারে। এটা খুব দরকার আজকের দিনে। বেশি কথা না বলা হোক, অন্তত নিজের কথাটা গুছিয়ে এক্সপ্রেস করাটা ভীষণ দরকার আজকের দিনে। সেইটা যদি শুরু হয়, আমার কোনো কৃতিত্ব নেই, এই আমি কৃতিত্বটা আজ এখানে অন ক্যামেরা প্রদীপটাকেই দিলাম। আর একজন মানুষের নাম না বললে আমার অত্যন্ত অন্যায় হবে, পাপ হবে। তার নৃত্য গুরু অমিতাভ স্যার, অমিতাভ দত্ত, তারও সমান হাত আছে এই আমার মেয়েকে এই জায়গাটায় নিয়ে যাওয়া। কারণ একটা মানুষ যখন মঞ্চে ওঠে, পড়াশোনা সবকিছুর সঙ্গে সঙ্গে মঞ্চে ওঠার একটা আলাদাই তার জন্য নিজেকে তৈরি করতে হয়। মঞ্চে ওঠার জন্য তার পেছনের তৈরি হওয়াটাই বড় কথা, মঞ্চে উঠে পারফর্ম করাটা বড় কথা নয়। তার পেছনে যে মানুষটা তৈরি হচ্ছে, প্রতিনিয়ত একটা মানুষ মঞ্চের পেছনে তৈরি হচ্ছে, মানুষ হিসাবে সে তৈরি হচ্ছে। এতগুলো মানুষের সাথে তার দেওয়া নেওয়া, কথাবার্তা, কিভাবে সমস্ত কিছু ভাগ করে নিতে হবে, একটা ছোট সেফটি পিন থেকে শুরু করে মঞ্চে তার মানে যেটাকে আমরা স্টেজ শেয়ার করা বলি, সেই ভাগ করে নেওয়া, মানে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। একটা মানুষকে মানুষ গড়ে তোলে। এটা কিন্তু আমরা দেখি হয়তো একটা মানুষ কত সহজভাবে মঞ্চে একটা কিছু পারফরমেন্স হয়ে গেল, তার পেছনের গল্পটা অনেক বড়। তো সেইটা যদি আমি কৃতিত্ব দিই, সেটা প্রদীপটাকেই দেবো। আর আমার কথা যদি বলি, প্রদীপটা কি বলবো, মানে এমন একটা মানুষ যে কখনো হাত ছাড়ে না, যেটা সবাই স্বীকার করেছে, আমারও স্বীকার করতে কোনো দ্বিধা নেই। হাত প্রদীপটা কিছুতেই ছাড়বে না। আমি পারবো না প্রদীপটা, না তুমি এসো, তুমি বসো, তুমি দেখো, তোমায় কিচ্ছু করতে হবে না। হাত প্রদীপটা কিছুতেই ছাড়বে না। তাই প্রদীপটার ডাককে উপেক্ষা করার মনে হয় ক্ষমতা কারণ নেই। সবাই সেই জন্যই ছুটে ছুটে আসে, প্রদীপটার যখনই ডাকে চলে আসে। কারণ এই এমন একটা ভাবে, মানে আন্তরিকতার ছোঁয়া যেটা প্রদীপটার মধ্যে আছে। এত বড় মাপের মানুষ, এই সব ছবি দেখার পর যখন সে আমার সাথে কথা বলে, যেন মনে হয় মানে বোঝাই যায় না, এতটাই সহজ সরল তার জীবন যাপন, তার জীবন বোধ এবং তার কথা বলার ধরন। সে হাত কিছুতেই ছাড়বে না, সে বলবেই যে তুমি এসো। আমি কিছুই পারি না সেরকম। একটি কি দুটি নাটকে আমি অভিনয় করেছি, খুবই সামান্য আমার অবদান, কিছুই নয়। প্রতিটা স্টেপ প্রদীপটা শেখানো, কত পা এগোবে, কারণ আমি একদম কিচ্ছু জানি না পরিষ্কার। কত স্টেপ এগোবে, কতটা স্টেপ পেছবে, এই বাঁ দিকে কতটা যাবে, ডান দিকে কতটা আসবে, পেছনে ঘুরে কিভাবে জড়িয়ে ধরবে, কিভাবে কখন কোন ডায়লগে আঙুল দেখিয়ে চাপ দেখাবে, এটা পর্যন্ত প্রদীপটা না বলে দিলে, কখন কোন দিকে বাঁ দিকে মুখ ফেরালে তুমি আলোটা, আমি তো আলোও নিতে জানি না, বাঁ দিকে মুখ ফেরালে আলো পাবে, এতটা এগোলে তুমি স্টেজ থেকে বেরোবে, মানে প্রতিটা জিনিস প্রদীপটা আমাকে হাতে ধরে শিখিয়েছে। আমি প্রদীপটাকে খালি এটাই বলেছিলাম, আমি কিন্তু কিচ্ছু জানি না, কিচ্ছু না, তুমি আমাকে শিখিয়ে দিলে আমি করতে পারবো, ব্যাস এইটুকুনি। প্রদীপটার জীবন অনেক অনেক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠুক, এইরকম
ধরনের অনুষ্ঠান আরও প্রদীপটা যাতে করতে পারে, আরও মানুষের সংস্পর্শে যাতে প্রদীপটা আসতে পারে, আর আমাদের মতো নগণ্য মানুষরা যাতে প্রদীপটার আর একটু সঙ্গ পায়। প্রদীপ আমার সঙ্গ পাবো না, প্রদীপটা নিজেই ডেকে নেয়। তো এই প্রদীপটার মতন মানুষ থাকুক, খুব দরকার আজকের পৃথিবীতে প্রদীপটার মতন মানুষের। ধন্যবাদ। সবাইকে আমার অভিনন্দন জানিয়ে দুটার কথা বলছি। প্রদীপদার সঙ্গে আলাপ পরিচয় আমার নয়, পরিচয় আমার মিসেস। কোথা থেকে? ফেসবুক। হঠাৎ করে উনি আমাকে বললো চলো একটা নাটক দেখতে যাবো বিনানিতে, কি না উৎপল ভাই কে করবে না প্রদীপ রায়। প্রদীপ রায় কে না চণ্ডীতলা ক্রম। চণ্ডীতলা ক্রমটার মধ্যে আমি যেটা জানতাম, যেটার আমি ততদিনের ধারণা ছিল, সেটা হচ্ছে আমাদের মিন্টু পুরাতন বীর নাটকটা আমি বিনোদিনীতে একদিন দেখি। আর সত্যি কথা বলতে আমি এখানকার লোক নই, আমার জন্ম ধর্ম কর্ম সব কলকাতায়। বাবা জমি কেনার সূত্রে পড়াশোনা শেষ করে ডাক্তারিটা পাস করে এখানে একটা চেম্বার করবো বলে এসেছি। তখন হচ্ছে 97 সাল, 99। তারপরে টুকটাক ওই বইমেলা শুরু হলো, নাটক হলো, একটু একটু দেখতে যেতাম, শখ ছিল। এই করতে করতে ওনার সঙ্গে পরিচয়, তারপরে ওনার বাড়ি আসা মেয়ের দৌলতে, উনি মেয়েকে ডাকলেন। আজকে আমার এই জায়গায় আসা আমার মেয়ের জন্য বলতে পারি। আমার মেয়ের যে জায়গায় আজকে পৌঁছেছে সেখানে প্রদীপদারও যথেষ্ট অবদান আছে। আজকে প্রদীপদা এইরকম খুঁজে খুঁজে যেটা আজকে জি বাংলা করে, সেটা বলবো এটা তার একটা জি বাংলা, যেটা প্রদীপদা খুঁজে খুঁজে নিয়ে আসে। ছোটগুলোকে নিয়েছে যেভাবে, আমারই চোখের দেখা টোকা খায়নি যে বাচ্চা মেয়েটি কথা বলতে পারত না। নাটকের রিহার্সালে মেয়েকে নিয়ে আসতাম, আমি নিজে দেখতাম, তাকেও আমি নিজেও বকেছি এইভাবে কর। এইভাবেই প্রদীপদার সঙ্গে পরিচয়, এবং আজ বলতে পারি এটা একটা ছোটখাটো জি বাংলা, যেখানে প্রদীপদা ট্যালেন্ট খুঁজে নিয়ে এসে তাদেরকে তৈরি করার চেষ্টা করছে। তার সঙ্গে আছি, ভালো লাগে। কিন্তু একটা জিনিস, যে যত যাই করুক না কেন, এখনো অবধি যতদিন আমাকে এই পদে বসিয়েছে, ডিসিপ্লিনটাকে আনতে পারি। এটা একটা চূড়ান্ত ব্যর্থতা। সবাইকে করবো, ডিসিপ্লিন আসবে নিজেদের থেকে, এবং যারা ছোটরা আছে তাদের গার্জেনদের বলবো একটু বাচ্চাদের ডিসিপ্লিন করতে। তাহলে আজকে চণ্ডীতলা ক্রমটা যে জায়গায় আছে আরও অনেক উঁচু জায়গায় যাবে। যিনি এসেছিলেন ভদ্রলোক, তিনি যে কথাগুলো বললেন সত্যি ঠিকই। এখানে রিহার্সালগুলো হয় একটা ক্যাজুয়াল মোডে, আর সত্যি যারা অভিনয় করে তাদের ভগবান দত্ত ট্যালেন্ট আছে বলেই তারা স্টেজে গিয়ে উঠতে দিয়ে আসে। সেগুলো তো দেখি, প্রথম মঞ্চায়ন, দ্বিতীয় মঞ্চায়নগুলো দেখি, এক এক করে সেগুলোর হয়তো নতুন যারা দেখে তারা কিছুটা আনন্দ পায়, কিন্তু আমরা যারা প্রথম থেকে জানি, আমরা দুর্বলতাগুলো আমাদের চোখের সামনে ভাসে। সেখানে খুব কষ্ট হয় যে একটা মানুষ এত কিছু করছে, কিন্তু গার্জেনদেরও অনেক অবহেলা আছে। যে আরও একটা জিনিস বলবো, আমরা এখানে এই জিনিসগুলো প্রতিটা
খুব সহজে পাইয়ে দেয় বলে হয়তো তারা ভাবেন যে সহজে পেয়ে গেছে। আজকে কলকাতা বা একটু বাইরের দিকে গেলে এগুলো পেটের জন্য অনেক কালঘাম ছোটাতে হয়। আজকে তনুশ্রী শঙ্করের ওখানে আমার মেয়েকে ভর্তি করতে গিয়ে কি ঘটনা ঘটেছে সেটা আমি জানি। আমার এখানকারই একজন যদি সে সাহায্য না করতো, মেয়েকে ভর্তি করতে পারতাম, জায়গাটাই চিনতে পারতাম। তার আগেও দুজন বলেছে কিন্তু কেউ করে দেয়। সেশন শুরু হয়ে গেছে, তা সত্ত্বেও উনি নিজে গিয়ে বলে ওকে ভর্তি করে দিয়েছেন। সুতরাং ডানকুনি গরমগাছার বুকে এরকম অনেক শুভানুধ্যায়ী আছে যারা প্রকৃত সবাই মানে যাদেরকে সাহায্য করার বা না করার হলেও চেষ্টা করেন যাতে তারা এ করে। কেউ সবাই এখানে একে অপরের সঙ্গে থাকে, এইভাবে থাকবেন, থেকে প্রবীরদাকে সাহায্য করবেন, এটাই আমার বলে আমি আমার বক্তব্য। দমদম শব্দমুগ্ধ থেকে রাকেশ ঘোষ আমার ফোন করেছিল, সেটা বুঝতে পারিনি যে এইরকম একটা জায়গা পৌঁছবে। আমার জীবনে পরম সৌভাগ্য এবং বলা যায় যে দমদম উনি আমার আজকের দিনে সম্পর্কটা নিয়ে এসেছেন। ওনার এই দমদম শব্দমুগ্ধের সদস্য শিল্পীরা, তো ওরা আজ সবাই একটা হাততালি, কারণ এই বড় বরণ পাওনা। কারণ আমি রাকেশ ঘোষের বিভিন্ন সিরিয়ালে এবং নাটক উপর ভাদুরী অভিনয় করেছিলাম এবং ওনার পরিচালনা আমাদের তরুণরা কর্মচারী ক্রীড়াবান রাখা আমরা মধ্যস্থ করছি এবং অনেকগুলো শো আমরা করছি। তাই আজকের দিনে এই যে পাওনা আমাদের কাছে পরম সৌভাগ্য। ওরা আমার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছে, সত্যি রাকেশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, হার্দিক অভিনন্দন চরিত্রা কর্মচারীর পক্ষ থেকে। না না আমি কিছু বলিনি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এতদিন ধরে থিয়েটারের সাথে থাকার জন্য। এইভাবে তোমরা পাশে থেকেও রাকেশ হলো। ঠিক আছে, ধন্যবাদ।